গল্পে গল্পে ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসিবুর রহমান, আমার সাথে আছেন আমি আল মামুন, আমি সোনিয়া আক্তার, আর আমাদের সাথে ক্যামেরায় যিনি আছেন তিনি আমাদের বন্ধু মামুনুর রশিদ। আজকে আমরা মূলত 1868 সালে জাপানের মেইজি রেস্টোরেশনের পর জাপানের যে সংস্কার, বিশেষ করে সামরিক সংস্কার নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম পর্বের আলোচনায় আমরা শুরু করতে পারি মামুন সাহেব। হ্যাঁ, 1868 সালে মেইজি রেস্টোরেশনের পর আমরা দেখতে পাই জাপানে বেশ কটি সংস্কার সাধিত হয়েছিল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল সামরিক সংস্কার। তো সামরিক সংস্কারটা কেন জরুরি ছিল এই বিষয়টা নিয়ে আমি সোনিয়ার কাছে আমি জানতে চাচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সামরিক সংস্কারটা কেন দরকার, এটা এই প্রয়োজনীয়তা কেন ফিল করলো জাপান, তাই তো? আচ্ছা, আমি সেক্ষেত্রে দুটো বিষয়কে নিয়ে আসবো। সেটা হচ্ছে অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, সেই ক্ষেত্রে আর হচ্ছে আরেকটা বৈদেশিক যে আগ্রাসন, আধিপত্য বা সাম্রাজ্যবাদী যে পরিস্থিতি, সেটাকে মোকাবেলা করার জন্যই মূলত তৎকালীন পরিস্থিতিতে জাপানের সামরিকায়নের প্রয়োজনটা ছিল। তো সেক্ষেত্রে আমি একটু ইন্টারনাল বিষয়টাকে একটু ব্যাখ্যা করতে চাইছি। 1868 সালের পূর্বের যে জাপানের রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক যে কাঠামো ছিল, সেটা যদি আমি একটু দেখি, যে প্রথম ছিল সম্রাট, তারপরের অবস্থান ছিল টোকুগাওয়া শোগুন এবং ছিল ডাইমিউ। সেক্ষেত্রে ডাইমিউদেরকে নিরাপত্তা প্রদান করত একটা শ্রেণী, যার নাম হচ্ছে সামুরাই। তো এই যে বিদ্রোহ দমন, সেক্ষেত্রে কেন্দ্রীয় সম্রাটের বিরুদ্ধে কিন্তু দুটো সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করে। একটা হচ্ছে ডাইমিওদের অধীনস্থ যে সামুরাই শ্রেণী ছিল। তো সামুরাই শ্রেণীদের যুদ্ধক্ষেত্রে একচেটিয়া একটা আধিপত্য ছিল। তো তারা ভাবছে যে সামরিক ক্ষেত্রে যদি সকল জনগণকে বা সাধারণভাবে যদি সকল মানুষকে সুযোগ দেওয়া হয়, তাহলে তাদের যে একটা একাধিপত্য সেটা কমে যাবে। আর আরেকটা ছিল মাঝখানে যে টোকুগাওয়া শোগুন বা ডাইমিওদের যে একটা আধিপত্য ছিল, সেটাও কমে যাবে। যার কারণে ডাইমিও এবং সামুরাই শ্রেণী, এই দুটো শ্রেণীর বিদ্রোহকে দমন করার জন্য দেখা যায় যে অভ্যন্তরীণ যে আমি পার্সপেক্টিভে আলোচনা করছি, সেই কারণে জাপানে এই সামরিকায়নের প্রয়োজনটা অনুভূত হয় তখন। এটা ছাড়াও আমরা তো অভ্যন্তরীণ বিষয়টা জানলাম যে সামরিক সংস্কারটা কেন দরকার। এটা হলো জাপানের যে অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকাংশে দায়ী ছিল সামরিক সংস্কারের প্রয়োজনে, কেন্দ্রীয় সরকার এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছিল। এছাড়াও আমরা যদি বৈশ্বিক পরিস্থিতি তখন চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে জাপানের পার্শ্ববর্তী দেশ চীন এবং এছাড়াও তৎকালীন সময়ের যে পাশ্চাত্য শক্তিবর্গ, তাদের যে সাম্রাজ্যবাদী সম্প্রসারণ, এটা কিন্তু অনেকাংশে এশিয়া মহাদেশকে গ্রাস করে নিচ্ছে। ভারত, চীন, জাপানেও যে এটার প্রভাব পড়বে না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ চীনে অলরেডি তখন আমেরিকা, ব্রিটেন, এরপরে ফ্রান্স, এরা কিন্তু বাণিজ্যিক সুবিধা নিয়ে নিচ্ছে। রাশিয়াও এরা অনেকগুলি অসম চুক্তি তাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং প্রায় অলিখিতভাবে চীনকে কিন্তু ভাগ বাটোয়ারা শব্দটা আমরা করতে পারি। পরোক্ষভাবে তারা বন্দরের যে একেবারে কেন্দ্রীয় প্রভাবটা, এটা কিন্তু তারা কয়েকটা সাম্রাজ্যবাদী দেশ ভাগ বাটোয়ারা করে। তার মানে আপনি এখানে বলতে চাচ্ছেন যে চীনের অনুকরণ বা চীনের অবস্থা দেখে জাপানের কি উপলব্ধি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। তারা এই ভয়টাই পাচ্ছিল যে যেখানে চীন পাশ্চাত্য শক্তি দ্বারা এইভাবে প্রভাবিত এবং তারা এটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়নি, তাহলে আমিও যদি আমার সামরিক বাহিনীটাকে সংস্কার না করি, উন্নত না করি, তাহলে আমারও একই পরিস্থিতি হবে, চীনের মতো একই পরিণতি জাপানকে ভোগ করতে হবে। এজন্যই তারা আরেকটা কথা, যে পাশ্চাত্য শক্তি তখন সামরিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী, সুতরাং তাদেরকে প্রতিহত করার জন্য অবশ্যই একই রকম একটা শক্তিশালী বাহিনী অবশ্যই দরকার। তো এই প্রয়োজনীয়তা থেকেই জাপান কেন্দ্রীয় সরকার তারা সামরিক সংস্কারটাকে অনেক বেশি গুরুত্ব প্রদান করে এবং সংস্কারটা শুরু করে। আচ্ছা, তাহলে আমাদের আলোচনার সারাংশ দাঁড়ালো এই যে প্রয়োজনটা কেন হলো, আর যদি সারাংশ বলা হয় যে তাদের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করার জন্য, আরেকটা হলো যে সোনিয়া আন্তর্জাতিক যে আগ্রাসন, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য জাপান মূলত এই সামরিক সংস্কারের দিকে ধাবিত হয় এবং ধাবিত হতে বাধ্য হয়। যে কোনো দেশের উন্নয়ন বা অগ্রগতির ক্ষেত্রে কিছু না কিছু ব্যক্তির ভূমিকা কিন্তু থাকে।
এখন আমার মানে জানার বিষয় হচ্ছে যে জাপানের যে সামরিকায়নের ক্ষেত্রে কোনো ব্যক্তির ভূমিকা আছে কিনা। এক্ষেত্রে একজন ব্যক্তির নাম বলতে হবে, তিনি ছিলেন ওমোরো মাসোজিরো। ইনি আসলে স্বপ্ন দেখেছিলেন যে সকল শ্রেণী থেকে যোদ্ধা সংগ্রহ করবেন। আমরা যদি আগে দেখি যে আগে যোদ্ধা জাতি হিসেবে শুধুমাত্র সামুরাই শ্রেণী ছিল, কিন্তু উনি চাইলেন, যে কেন্দ্রীয় সরকারকে উনি যেটা বোঝালেন যে আমাদের সকল শ্রেণী থেকে সেনাবাহিনীতে লোকজন নিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু তিনি সামুরাই শ্রেণীর চক্ষুশূল হয়ে দাঁড়ালেন এবং পরবর্তীতে এই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। সামুরাই শ্রেণী এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল। মামুন, এখানে কিন্তু আরেকজন ব্যক্তির কথা না বললেই নয়। তিনি হচ্ছেন ইয়ামাগাতা। মাসুজিরোর নিহত হওয়ার পর ইয়ামাগাতা কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করেন এবং তিনিও ওই সার্বজনীন সেনাবাহিনীর পক্ষে ছিলেন, মানে সমাজের সকল শ্রেণী থেকে সেনাবাহিনী নিয়োগের পক্ষে ছিলেন এবং তিনি কিন্তু এক্ষেত্রে অবশ্যই সফল হয়েছিলেন এবং তিনি আইনটা বাস্তবায়ন করতে পেরেছিলেন। তিনি সেনাবাহিনীর উন্নয়নের জন্য প্রথমে ফ্রান্স থেকে প্রশিক্ষক নিয়োগ দেন, এরপরে জার্মানি থেকে প্রশিক্ষক নিয়োগ দিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নের চেষ্টা করেন। তার অবদান কিন্তু কম না এখানে। আচ্ছা, এরই ধারাবাহিকতায় 1871 সালে ডাইমো শ্রেণীর বিলুপ্ত করা হচ্ছে এবং ডাইমো শ্রেণীতে থাকা সামুরাই যুদ্ধ শ্রেণী এখান থেকে একটা অংশ সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। এবং 71 সালে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো যে পুরো দেশকে 4টা সামরিক জেলায় বিভক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তারা যে ফ্রান্স অথবা জার্মানির আদলে তাদের সামরিক বা সেনাবাহিনীকে সাজাতে চেয়েছে, প্রথম কিন্তু তারা স্টুডেন্ট হিসেবে মানে শিক্ষানবিশ হিসেবে কিন্তু তারা পশ্চিমা দেশগুলোতে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা খুবই কস্টলি ছিল, যার কারণে পরবর্তীতে দেখা যায় যে এভাবে ছাত্র পাঠিয়ে অর্থ ব্যয় করা তাদের পক্ষে সম্ভব ছিল না, যেটা অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ হিসেবে ব্যয় কমানোর জন্য তো প্রশিক্ষক আমদানি করা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে কিন্তু 1873 সালের দিকে 10 জানুয়ারি যেটা একটা আইন পাস হয়, কনস্ক্রিপশন ল, যে আইনের ভিত্তিতে বলা হয় যে 20 বছর বয়স্ক সকল জাপানি শারীরিকভাবে সক্ষম পুরুষকে সেনাবাহিনীতে তাদের সার্ভিস দিতে হবে। তবে এই আইনের আবার বাইরে ছিল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অপরাধী, বা দেখা যায় যে পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তারা কিন্তু আবার এই আইনের বাইরে ছিল। আমরা যদি দেখি এর বাইরেও একটা বড় শ্রেণী ছিল যারা এই চুক্তির আওতার মধ্যে ছিল না বা এই চুক্তি থেকে তারা বেরিয়ে গিয়েছিল। এটাকে বলা হচ্ছে ব্লাড ট্যাক্স ইতিহাসে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছিল যে অভিজাত শ্রেণীর একটা অংশ তারা এই আইন থেকে বাঁচার জন্য সরকারকে বার্ষিক 280 ইয়েন প্রদান করে এই আইন থেকে অব্যাহতি লাভ করেছিল। কিন্তু পরবর্তীতে জনসাধারণ বা অন্যান্য যে শ্রেণী আমরা দেখি যারা যুদ্ধ শ্রেণীতে যোগ দিচ্ছেন, তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন করেছিলেন এবং এটা নিয়ে বিতর্ক হয়েছিল অনেক, যে কেন তারা এখানে যোগ দিলেন। এখানে আমি একটা বিষয় যোগ করতে চাই যে এই যে কনস্ক্রিপশন ল, সবাই সকল শ্রেণী থেকে 20 বছর বয়স্ক সক্ষম পুরুষদের জয়েন করতে হবে বা সেনাবাহিনী প্রশিক্ষণ নিতে হবে, কিন্তু এই সার্ভিসটা কিন্তু ওই তার পুরো সময়ের জন্য ছিল না, মাত্র 3 বছরের জন্য ছিল অ্যাক্টিভ সার্ভিস। হ্যাঁ, 3 বছর। এবং পরবর্তীতে যখন প্রয়োজন হবে বা দেশের প্রয়োজন হবে তখন তারা ওই সেনাবাহিনীতে আবার যোগদান করবে। এটা কিন্তু এই সিদ্ধান্তই কিন্তু আমার কাছে মনে হয় যে জাপানকে এই সামরিক ক্ষেত্রে প্রচণ্ড শক্তিশালী করে তুলেছিল। বিষয়টি কিরকম মনে হচ্ছে? অবশ্যই, আপনি যখন একটা দেশের সমাজের প্রত্যেকটা স্তর থেকে সেনাবাহিনীতে লোকবল নিয়োগ করবেন, তো অবশ্যই তারা জাতীয়তাবাদী চিন্তা ভাবনায় অনেক বেশি এগিয়ে যাবে, তাদের শক্তিটা অনেক বেড়ে যাবে এবং সামরিক বাহিনী যখন শক্তিশালী হয়ে যাবে তখন এমনিতেই জাতীয়তাবাদী যে চিন্তা, এই জায়গা থেকে কিন্তু একটা জাতি নিজেদের আত্মবিশ্বাসটা ফিরে পায়। এবং পরবর্তীতে যখন আমরা শিক্ষা সংস্কার একটা প্রভাব এখানে দেখব, যে শিক্ষা এগিয়ে যাওয়ার কারণে তারা পাশ্চাত্য জ্ঞান এটাকে তারা যখন আয়ত্তাধীন করলো, তো এরপর থেকেই কিন্তু যে সাম্রাজ্যবাদী চিন্তা বা নিজেদেরকে পাশ্চাত্য শক্তির হাত থেকে রক্ষা করা, এই সব বিষয়ে যে নীতি নির্ধারণ করা, এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় কিন্তু তাদের মাঝে একটা জাতীয় যে সেনাবাহিনী গঠন, প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, সেটা কিন্তু গড়ে ওঠে, যেটা আধুনিকতার দিকে জাপানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে আরেকটা বিষয় কিন্তু আমাদের আলোচনা করতেই হবে, সেটা কি নৌবাহিনী ডেভেলপমেন্ট। কারণ জাপানের জিওগ্রাফিটা এমন, সে যদি বাইরে বের হতে চায় তাকে নৌবাহিনী ব্যবহার করতে হবে, অথবা জাপানকে যদি কোনো দেশ আক্রমণ করতে চায় তাহলেও কিন্তু তাকে
নৌবাহিনীর আশ্রয়টা নিতে হবে অথবা বিমান বাহিনী। কিন্তু নৌবাহিনীর ক্ষেত্রেও কিন্তু জাপান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। তোমরা হয়তো জেনে থাকবে যে নৌবাহিনীর জন্য জাপান কিন্তু তার দেশে অনেক জাহাজ নির্মাণ কারখানা তৈরি করেছিল। এবং এক্ষেত্রে কোন দেশকে জানি অনুকরণ করেছিল? আচ্ছা, এক্ষেত্রে জাপানে যখন শিল্পায়নটা শুরু হচ্ছে প্রথম দিক থেকে তারা কিন্তু নৌবাহিনীর ব্যাপারে তাদের প্রচ্ছন্ন একটা চিন্তা ছিল। কারণ শিল্পায়নে যখন আমরা দেখি যে তারা যুদ্ধ জাহাজ নির্মাণ শিল্প কিন্তু তারা আস্তে আস্তে এগিয়ে নিচ্ছে। তো এক্ষেত্রে মজার ব্যাপার হলো তারা পাশ্চাত্য শক্তিকে দমানোর জন্য পাশ্চাত্য শক্তির আদলেই তাদের নৌবাহিনীকে তৈরি করেছিল এবং এক্ষেত্রে তারা ব্রিটেনের সাহায্য নিয়েছিল, ব্রিটিশ থেকে উপদেষ্টা এনে তাদের নৌবাহিনীকে প্রশিক্ষিত করেছিল। তো এক্ষেত্রে মজার ব্যাপারটা হলো যে বর্বরদেরকে তাড়াতে হলে বর্বরদের সাহায্য নিতে হবে, বর্বরদের জ্ঞান দ্বারাই তাদেরকে পরাভূত করতে হবে। এই বাক্যটাকে এই কাজে লাগিয়েছে জাপান। তো হ্যাঁ, এই সকল প্রক্রিয়ার মাধ্যমে জাপান শুধু নিজে যে বহিঃশত্রু থেকে রক্ষা করেছে তাই নয়, কিন্তু সে কিন্তু পরবর্তী সময়ে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে সমর্থ হয়েছে তার এই সামরিক শক্তির বলে বলিয়ান হয়ে। অর্থাৎ মানে তোমার কথার রেশ ধরে আমি বলতে চাচ্ছি যে এক সময় তাদের সামরিকায়নের মূল উদ্দেশ্য ছিল যে বৈদেশিক আক্রমণ প্রতিহত করা, অভ্যন্তরীণ যে বিদ্রোহগুলো আছে সেগুলো দমন করা। এই দুটোর বাইরেও কিন্তু একসময় দেখা যায় যে তাদের যে চিন্তা ভাবনা তারাও কিন্তু একসময় পাশ্চাত্য শক্তির নেই আগ্রাসী হয়ে ওঠে এবং তারই প্রভাব হিসেবে আমরা পরবর্তীতে কোরিয়ার উপর যে তার একটা প্রচ্ছন্ন আধিপত্য ছিল, চীন জাপান যুদ্ধটা, সেই বিষয়টা আসবে। তো আমরা আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আমরা পরবর্তী পর্বে চীন জাপান যুদ্ধ নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।